Hello dear viewers and learners, welcome again to online English class in my YouTube channel You Can Learn English. আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আজকের এই ক্লাসে আমি আলোচনা করতে যাচ্ছি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের রাইট ফর্মস অফ ভার্বস এর আরেকটি বোর্ড কোশ্চেন নিয়ে, এবং বোর্ড কোশ্চেনটি নেওয়া হয়েছে বরিশাল বোর্ড 2019 থেকে, এবং আমরা বিস্তারিত আলোচনা সহ বোর্ড কোশ্চেনটি সলভ করতে যাচ্ছি। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রস্তুত আছো এবং পুরো ভিডিও ক্লাসটি জুড়ে আমার সাথে থাকবে বোর্ড ক্লাসের সাথে রিলেটেড সকল নিয়মকানুন সুন্দরভাবে বুঝে নিতে। তা চলো আমরা কোশ্চেনে চলে যাই। এই হচ্ছে বরিশাল বোর্ড 2019-এর বোর্ড কোশ্চেনটি। কোশ্চেনটিতে কি বলা হয়েছে? Read the text and fill in the gaps with the correct forms of verbs as per subject and context. অর্থাৎ পুরো প্যাসেজটি একবার পড়ো বা পুরো প্যাসেজটি পড়ো এবং এই প্যাসেজের যে সেন্টেন্স রয়েছে তার সাবজেক্ট এবং যে গল্প রয়েছে সেই গল্পের কনটেক্সট অনুসারে যে ভার্বগুলো ব্র্যাকেটে দেওয়া হয়েছে সেগুলোর সঠিক ফর্ম দিয়ে এই গ্যাপগুলোকে পূরণ করো। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এই বিষয়টা জানো কিভাবে কাজটি করতে হবে। এখন মূল উদ্দেশ্য হলো আমরা কিভাবে এই গ্যাপগুলোকে সলভ করব, অর্থাৎ ব্র্যাকেটের ভার্বগুলোকে সঠিক ফর্মে বসাবো। তো প্রত্যেকবারই আমি কিছু ইনস্ট্রাকশন দিয়ে থাকি। তো চলো আমরা দেখে নিই আমরা প্রথমে কি কি কাজ করব এবং তারপর ধীরে সুস্থে আমরা আগাবো যাতে আমরা সঠিকভাবে গ্যাপগুলোকে পূরণ করতে পারি। প্রথম কাজটি হচ্ছে কি, ফার্স্ট রিড দ্য হোল টেক্সট এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট। তাহলে পুরো প্যাসেজটি আমরা পড়ব এবং প্যাসেজটি গল্প কি সম্পর্কে, এর টপিকটা কি এবং কোন টেন্স সে আলোচনা করা হয়েছে সেটা আমরা একটু বুঝে নিব। নেক্সট আমরা করব কি, রিড দ্য ইন্ডিভিজুয়াল সেন্টেন্স। তাহলে পুরো প্যাসেজটি বুঝে নেওয়ার পর পরবর্তীতে আমরা সিঙ্গেল সেন্টেন্সগুলো পড়ব and find out if they are simple, complex or compound। এবং প্রত্যেকটা সেন্টেন্সের কাছে গিয়ে আমরা খুঁজে বার করার চেষ্টা করব যে সেন্টেন্সগুলো কি সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। এরপর সিম্পল হলো তো সিম্পল, যদি কমপ্লেক্স এবং কম্পাউন্ড হয় তাহলে ওদের ক্লজ গুলোকে আমরা একটু আলাদা করে ফেলবো যে কোথা থেকে কত অংশটুকু এক একটা ক্লজ। তারপর find out if the verb in brackets of the simple sentence or of the clause। তাহলে ওই যে ক্লজ থাকবে সেই ক্লজ অথবা যে সিম্পল সেন্টেন্স থাকবে সেই সিম্পল সেন্টেন্সে যে ব্র্যাকেটের ভার্ব গুলো থাকবে সেইগুলোকে আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব যে তারা ফাইনাইট নাকি নন ফাইনাইট, তাই তো? তারা ফাইনাইট অথবা নন ফাইনাইট কিনা এই বিষয় দুটোকে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। তারপর যদি ফাইনাইট হয় তাহলে আমরা টেন্সের ব্যাপার ভাববো এবং টেন্স বোঝার পর আমরা ভাববো এটার ভয়েস কি হতে পারে। দ্বিতীয়ত, যদি মনে হয় যে ফাইনাইট নয়, যদি নন ফাইনাইট হয়ে থাকে তখন আমরা ভাববো এটা জিরান্ড করব, ইনফিনিটিভ করব নাকি পার্টিসিপেট করব। তাহলে এই পাঁচটা স্টেপ কিন্তু আমরা প্রত্যেকটা সেন্টেন্সের কাছে যাব এবং বিষয়টাকে দ্রুত চিন্তা করে ফেলবো, ঠিক আছে? কারণ দ্রুত চিন্তা করতে না পারলে কিন্তু হবে না। তাহলে দ্রুত চিন্তার মধ্যে নিয়ে এসে আমরা বিষয়টাকে সমাধান করে ফেলার চেষ্টা করব। সো স্টুডেন্টস, চলো আমরা এবার কোশ্চেনে চলে যাই। প্রথমে আমরা পুরো প্যাসেজটি পড়ে নিই। ওয়ান্স দেয়ার লিভ অ্যান আইডল কিং। আইডল মানে কি? অলস। একদা এক অলস রাজা বসবাস করত। হি নট আন্ডারগো ফিজিক্যাল লেবার। তিনি কোনো শারীরিক পরিশ্রম করতেন না। আন্ডারগো মানে কোনো কাজ করাকে বোঝাচ্ছে বা অধীনে থাকা বোঝাচ্ছে, এরকম আর কি। অ্যাজ এ রেজাল্ট হি গেট আছে, অ্যাজ এ রেজাল্ট হি গেট বাল্ক। এই জন্য সে কি হচ্ছিল? মোটা হয়ে যাচ্ছিল। অ্যান্ড কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। এবং এই কারণে তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতেন না। হি কল ইন আ ডক্টর। তিনি একজন ডাক্তারকে ডাকলেন। দ্য ডক্টর বি ক্লেভার অ্যান্ড ওয়াইজ। তো ডাক্তার অবশ্যই কি ছিলেন? চালাক ছিলেন এবং জ্ঞানী ছিলেন। হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন ফর দ্য কিং। তিনি রাজার জন্য কোনো ওষুধ প্রেসক্রাইব করলেন না বা সাজেস্ট করলেন না। হি আস্কড দ্য কিং, আস্ক মানে কিন্তু এখানে বলা, তাই তো? তিনি রাজাকে বললেন টু বাই আ ক্লাব, একটা মুগুর কিনতে, and move it in the air till his hands get moistened। এবং বললেন কি, যতক্ষণ না হাত ঘেমে যায়, মোয়েস্ট মানে কি? ঘেমে যাওয়া, ততক্ষণ পর্যন্ত ওই মুগুরটাকে বাতাসে ঘোরাতে, মানে উপরে তুলে ঘোরাতে বললো। দ্য কিং স্টার্টেড ফলো দ্য প্রেসক্রিপশন। অতএব ডাক্তারের যে পরামর্শ তা রাজা ফলো করা শুরু করলেন। দাস, এভাবে দ্য কিং রিলিভ অফ হিজ প্রবলেম। এভাবেই রাজা তার সমস্যা থেকে
মুক্ত হলো, এরকম একটা সেন্স কিন্তু আমরা আনবো, মানে গল্পের সাথে। যদিও আমরা ভার্বগুলোকে কারেক্টলি করিনি, কিন্তু আমরা বোঝার চেষ্টা করেছি গল্পটা কি সম্পর্কে, এবং যেভাবে মিনিং আসে আমরা সেইভাবে মিনিংটা বুঝে নিব আপাতত। ঠিক আছে, এরপর আমরা কি করব, সিঙ্গেল সিঙ্গেল সেন্টেন্স সে কাজটা করবে এবং সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা বুঝলাম পুরো গল্পটি হচ্ছে পাস্ট টেন্সের একটি গল্প, এবং এখানে একজন অলস রাজাকে নিয়ে কথা বলা হয়েছে যিনি মোটা হয়ে যাচ্ছিলেন, এবং তাকে কিভাবে এই তার এই শারীরিক স্থূলতা থেকে মুক্তি দেওয়া হলো বা মুক্তি তিনি কিভাবে পেলেন সেই বিষয়টা আলোচনা করা হয়েছে। তা চলো এবার আমরা কোশ্চেনগুলো সলভ করে এক করে। ওয়ান্স দেয়ার লিভ অ্যান আইডল কিং, ওয়ান্স কন্টেন্স নির্দেশ করছে, এই ওয়ার্ডটি আমাদেরকে বলছে এটা অতীতের কোনো ঘটনা। তার মানে আমাকে করতে হবে কি, এটা পাস্ট টেন্সে করতে হবে, মানে পুরো গল্পটাই পাস্ট টেন্স, আমরা বুঝলাম আর কি। এরপর ভাবতে হবে যে এই সেন্টেন্সটা সিম্পল কিনা। হ্যাঁ, অবশ্যই সেন্টেন্সটি সিম্পল এবং অন্য কোনো ভার্ব কিন্তু এই সেন্টেন্সে নেই, অতএব এটাকে ফাইনাইট করতে হবে। এখন আমরা জানি দেয়ার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, যদি সাবজেক্ট অপশনে থাকে, যদিও এটা সাবজেক্ট নয় আর কি, কিন্তু যদি শুরুটা দেয়ার দিয়ে হয়, তাহলে যে ভার্ব থাকে সেই ভার্বের পরে প্রধানত আমাদের সাবজেক্টটা থেকে থাকে। তাহলে এখানে বসবাস করত কে, একজন রাজা। তাহলে যেহেতু এটা একটি পাস্ট টেন্স এবং অ্যাক্টিভ, এই জন্য আমরা ভার্বের পাস্ট ফর্ম করে দিই। তাহলে কি লিখবে জায়গায়, লিভড। ওয়ান্স দেয়ার লিভড অ্যান আইডল কিং, একদা এক অলস রাজা থাকতো, তাই তো। হি নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, তাহলে ঘটনাটা কোন টেন্সের, পাস্ট টেন্সের, এবং সেন্টেন্সটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, তাই তো। এবং এখানে অন্য কিন্তু কোনো ভার্ব নেই, তার মানে এটাকে আমাকে ফাইনাইট করতে হবে। এখন ফাইনাইট করার জন্য কিন্তু অলরেডি এখানে নট দিয়ে রাখছে, কিন্তু আমরা এই সেন্টেন্সের ভিতরে কোনো অক্সিলারি ভার্ব পাইনি। তাহলে আমরা জানি যদি পাস্ট টেন্স হয় এবং যদি কোনো পাস্ট ইনডেফিনিট বাদে অন্য যদি কোনো টেন্স না হয়, তাহলে নেগেটিভ করার জন্য আমাকে ডু ভার্বের সাহায্য নিতে হয়। আর যেহেতু এটা পাস্ট টেন্স, তাই ডু ভার্বের ক্ষেত্রে সেটা পাস্ট হয়ে যাবে, তাহলে ডিড হয়ে যাবে। এবং যেহেতু এখানে নেগেটিভ কথাটা রয়েছে, নেগেটিভটা বসাবো। আর আমরা জানি ডু ভার্বের পরে যদি কোনো ভার্ব বসে সেটার কিন্তু বেস ফর্মেই করতে হয়। তাহলে হি ডিড নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, তিনি কোনো শারীরিক পরিশ্রম করতেন না। এটা হয়ে গেল। তাহলে এইটুকুকে আমরা ভার্ব পেলাম। নট কিন্তু উল্লেখ করা আছে, যদি নটটা উল্লেখ না থাকতো আমাকে কিন্তু বুঝে নিতে হতো কনটেক্সটটা পড়ে যে আসলে এই সেন্টেন্সে কি নেগেটিভ আসবে কি আসবে না। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে হি গেট বাল্কি, তাহলে তিনি শারীরিক পরিশ্রম করেননি বলে তিনি কি হঠাৎ করে একদিন দেখলেন মোটা হয়ে গেছেন, না ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছিলেন। এই সেন্সটা কিন্তু আমাকে বুঝতে হবে, এটা অবশ্যই পাস্ট টেন্স, কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে এখানে একটা কন্টিনিউয়াস ফিলিং দিচ্ছে কিন্তু আমাদের, তাই তো, যে তিনি আস্তে আস্তে কি হয়ে যাচ্ছিলেন, মোটা হয়ে যাচ্ছিলেন, তাই তো। তাহলে নিশ্চয়ই হঠাৎ করে একদিন তিনি মোটা হয়ে যাননি, যে ঘুম থেকে উঠে দেখলেন যে তিনি মোটা হয়, তারপর এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতাম। কিন্তু যেহেতু বলছেন যেহেতু তিনি শারীরিক পরিশ্রম করতেন না, তিনি আস্তে আস্তে কি হচ্ছিলেন, মোটা হয়ে যাচ্ছিলেন, তাহলে আমরা এটাকে পাস্ট টেন্সে করবো এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করবো। এবং দেখো এই জায়গায় সেন্টেন্সটা আমরা একটু পরে বুঝে নেওয়ার চেষ্টা করি। এই পুরোটা হচ্ছে কিন্তু একটি কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এখানে একটি অলরেডি কনজাংশন এন্ড দেওয়া রয়েছে। তাহলে তাহলে হি থেকে শুরু করে বাল্কি পর্যন্ত একটা হচ্ছে ক্লজ। তাহলে এইটুকুর ক্ষেত্রে আমরা বুঝবো এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং অ্যাক্টিভ, কারণ অলরেডি সাবজেক্ট রয়েছে হি, অতএব সাবজেক্ট অ্যাক্টিভ বিধায় আমরা এখানে কন্টিনিউয়াস টেন্সটা অ্যাক্টিভ করবো। তাহলে ওয়াজ গেটিং, তাহলে অ্যাজ এ রেজাল্ট হি ওয়াজ গেটিং বাল্কি, তাই তো, তিনি মোটা হয়ে যাচ্ছিলেন, এরকম একটা সেন্স আমাদের এখানে কিন্তু দিতে হচ্ছে। and could not move from one place to another, পরবর্তী যে ক্লজটা এখানে রয়েছে, এটা যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স, এই ক্লজের ক্ষেত্রে কিন্তু কোনো ভার্ব নেই বিধায় আমরা এটাকে নিয়ে আর ভাবছি না। তার মানে তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় মানে চলাচল করতে পারতেন না। হি কল ইন আ ডক্টর, তাহলে এই সেন্টেন্সটা একটি সিম্পল সেন্টেন্স, এখানে ফাইনাইট ভার্ব রয়েছে, মানে এটাকেই ব্র্যাকেটে ভার্ব, যেহেতু ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব অন্য কোথাও নেই, তার মানে এটাই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব করতে হবে। এবং যেহেতু এটা পাস্ট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট এবং সাবজেক্ট যেহেতু হি অ্যাক্টিভ, এই জন্য আমাকে এটারই পাস্ট টেন্স করে ফেলতে হবে। তাহলে হি কলড ইন আ ডক্টর, তিনি একজন ডাক্তারকে ডাকলেন। দ্য ডক্টর বি ক্লেভার অ্যান্ড ওয়াইজ, দেখো এটাও একটি সিম্পল সেন্টেন্সের মধ্যে পড়ে, কারণ এখানে এর ভিতরে কিন্তু কোনো আলাদা ভার্ব নেই, তার মানে এটাই একটি ভার্ব রয়েছে, বরং এই এন্ডটা দিয়ে দুইটা অ্যাডজেক্টিভকে যুক্ত করা হয়েছে, দুটো ক্লজকে নয়। এখন বি ভার্বের আমরা জানি ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট টেন্স, তাহলে ডক্টর হচ্ছে সিঙ্গুলার, অতএব এখানে আমরা কি বসাবো, ওয়াজ বসাবো। তাহলে দ্য ডক্টর ওয়াজ ভেরি ক্লেভার অ্যান্ড ওয়াইজ। হি ডিড নট প্রেসক্রাইব, দেখো এই সেন্সে কিন্তু হি ডিড নট আন্ডারগো, আর এখানে অলরেডি ডিড নটটা কিন্তু দিয়ে দিয়েছে আমাদের জন্য, তাই নাকি। তাহলে আমরা কি ডু ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসাই, এবং যেহেতু এটা অ্যাক্টিভ প্যাসিভ নয়,
তাহলে আমাকে তো ওই প্রেস মোটামুটি বেস ফর্মটাই বসায় দিতে হবে, যেটা আছে অপরিবর্তিত অবস্থায় বসিয়ে দিলাম, এটা বেস ফর্মে বসিয়ে দিলাম। তাহলে হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন ফর দ্য কিং, তিনি রাজার জন্য কোনো আলাদা ঔষধের পরামর্শ দিলেন না। হি আস্কড দ্য কিং to buy a club and dash move it in the air till his hands get moistened. এই সেন্টেন্সটা কিন্তু একটু বুঝতে হবে, এই সেন্টেন্সটা একটু কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। কেমন করে আমরা বুঝবো? টিল হচ্ছে একটি কনজাংশন, ঠিক আছে, টিলটা হচ্ছে একটি কনজাংশন, আমরা একটু খেয়াল করব। এরপর তাহলে হিজ হ্যান্ডস গেট ময়েস্টেন, এটা হলো একটা ক্লজ। এবার এখান থেকে শুরু করে এয়ার পর্যন্ত একটা ক্লজ। তবে এখানে বলতে পারো যে স্যার এখানে তো একটা এন্ড রয়েছে, এন্ডটা দ্বারা কি ক্লজ যুক্ত হয়নি? আসলে এন্ড দ্বারা কোনো ক্লজ যুক্ত হয়নি, বরং আমরা একটু ভাববো যে এন্ড এর আগ পর্যন্ত দেখি কি বলা হচ্ছে। হি আস্কড দ্য কিং টু বাই আ ক্লাব, এই টু বাই কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব অলরেডি রয়েছে, টু বাই কিন্তু একটি নন ফাইনাইট ভার্ব। তার মানে এন্ড এর আগ পর্যন্ত যে ক্লজটি রয়েছে, এই ক্লজটির ক্ষেত্রে আস্কড হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, আর টু বাই হচ্ছে একটি নন ফাইনাইট ভার্ব, এবং এটা একটি ক্লজ। এই ক্লজের ভিতর দুটো ভার্ব আছে, একটা ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। এবং এখানে যেহেতু আমাদের কোনো ব্র্যাকেট নাই, তাহলে আমাদের কোনো ভাবার কিছু নাই। তবে বুঝতে হবে পরবর্তী মুভটা কি আমি এই অনুসারে ধরবো না এই টু বাই ইনফিনিটিভ অনুসারে ধরবো, সেটা বুঝতে হবে। তাহলে হি আস্কড দ্য কিং টু বাই আ ক্লাব, এখন টু বাই মানে কেনা, এই কেনা কাজটি কে করবে, কাকে কে করবে, হি নাকি দ্য কিং? এটা হলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। হি আস্কড, হি বলতে ডক্টরকে বোঝানো হচ্ছে, তাহলে ডক্টর বললেন কাকে? রাজাকে। টু বাই আ ক্লাব, তার মানে কেনা কাজটা করবে কে? কিং করবে, হি নয় কিন্তু। তাহলে মুভ কাজটা কে কে করবে, মানে ঘোরানো কাজটা কে কে করবে? ডাক্তার করবে নাকি রাজা করবে? অবশ্যই রাজা করবে। তাহলে যেহেতু রাজা কাজটি করবে এবং অলরেডি রাজা যে কাজটি করবে তাকে নন ফাইনাইট করে দেওয়া হয়েছে ইনফিনিটিভ, তাহলে আমাকেও কিন্তু এটা ইনফিনিটিভ করতে হবে। তারপরে এটা নন ফাইনাইট ভার্ব হয়ে যাচ্ছে। অতএব এন্ড এর পরে যে অংশটুকু পাচ্ছি এটা কিন্তু কোনো ক্লজ হচ্ছে না, বরং একটি ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে। এই জন্য আমরা বললাম এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটি ক্লজ, ঠিক আছে। এন্ড এর পর এটাকে আমরা কোনো ক্লজ বলতে পারবো না, কারণ এখানে কোনো নন ফাইনাইট ভার্ব হবে না। তার মানে এখানে আমরা কি বসাবো? টু মুভ। তাহলে হি আস্কড দ্য কিং টু বাই আ ক্লাব এন্ড টু মুভ ইট ইন দ্য এয়ার। তার মানে আমাকে বুঝতে হচ্ছে যে নন ফাইনাইট ভার্ব গুলো আসলে কার দ্বারা হচ্ছে, কার দ্বারা হচ্ছে? অবজেক্টের দ্বারা হচ্ছে, ঠিক আছে। তো এই জন্য আমরা এখানেও ইনফিনিটিভ করলাম, ঠিক একইভাবে এখানেও ইনফিনিটিভ করলাম। তবে এখানে একটা কথা বলে রাখি, টুটা এখানে না বসালেও চলতো, কারণ অলরেডি এখানে টু দেওয়া রয়েছে, তবে টু বসালেও কোনো সমস্যা নেই। এবার চলে আসি পরবর্তী টিলের পরের অংশটুকু। যতক্ষণ না তার হাত কি হয়ে যায়? ঘেমে যায়, হ্যাঁ, ময়েশ্চেন হয়ে যায়। তাহলে এখানে কে কার ঘেমে যাওয়ার কথা বলা হচ্ছে? হাতের। তার মানে এখানে আমরা প্যাসিভ না করে এটাকে অ্যাক্টিভেই কাজটি করব। তার মানে এখানে কি লিখবো? পাস্ট টেন্স করে দিব, গট ময়েশ্চেন্স। যতক্ষণ না তার হাত ঘেমে যায়। অনেকটা এই ব্যাপারটা যদি আমরা বুঝি, এই গেট ময়েশ্চেন এই পুরোটাই একটি প্যাসিভ সেন্স দেয়, মোটামুটি এটা পজিটিভ ভার্বের সেন্স হয়ে যায় আসলে। আমরা একটু এটাকে খেয়াল করার চেষ্টা করব। আচ্ছা, এখানে আমরা কিং, দ্য কিং স্টার্টেড, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটুকু একটা সিম্পল সেন্টেন্স, কারণ কোনো কনজাংশন নেই। তবে এখানে অলরেডি একটা ভার্ব দেওয়া রয়েছে স্টার্টেড, সেটা ফাইনাইটে দেওয়া আছে পাস্ট টেন্সে, কিন্তু আরেকটি ভার্ব ব্র্যাকেটে রয়েছে। তাহলে আমি কি করতে হবে? একই সিম্পল সেন্টেন্সে একের অধিক কিন্তু ফাইনাইট ভার্ব থাকতে পারে না। তাই স্টার্টেড যেহেতু অলরেডি ফাইনাইটে দেওয়া রয়েছে, তাহলে আমাকে ব্র্যাকেটের ভার্বটিকে নন ফাইনাইট করতে হবে। এখন নন ফাইনাইট ভার্ব করার সময় আমাকে ভাবতে হবে যে পূর্বের ভার্বের সাথে রিলেশন রেখে এর অবস্থানটা কোথায়, তাই তো। এটার স্টার্টেড, রাজা শুরু করলো, কি শুরু করলো? ফলো করতে শুরু করলো, দ্য প্রেসক্রিপশন। তার মানে কি করতে শুরু করলো, এটা কিন্তু অবজেক্টের অবস্থানে রয়েছে। আবার আমরা জানি বিগিন বা স্টার্ট, বিগিন বা স্টার্ট দুটো ভার্ব রয়েছে, বা এরকম আরো কিছু ভার্ব রয়েছে যাদের পরে অন্য একটি ভার্ব থাকলে তার সাথে আইএনজি করতে হয়, ঠিক আছে। তাহলে আমরা এই বিষয়গুলো একটু জানবো যে রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে কিছু ফাইনাইট ভার্ব রয়েছে যাদের পর যদি কোনো নন ফাইনাইট ভার্ব আসে তাহলে তাদের সাথে আইএনজি করতে হয়। ঠিক স্টার্টেড, বিগিন, এরকমই কিছু ভার্ব যাদের পরে আমরা কি করব? ভার্বের সাথে আইএনজি করতে পারবো। তাহলে এটা আমরা করে নন ফাইনাইট করে নিব। ফলোইং, তাহলে আমরা দেখলাম সেন্টেন্সটি একটি সিম্পল সেন্টেন্স, তারপরে দেখলাম এখানে অলরেডি একটি ফাইনাইট ভার্ব রয়েছে, তাই একে নন ফাইনাইট করতে হবে। আর যেহেতু নন ফাইনাইট করতে হবে, এখন নন ফাইনাইটের কোন অংশে করব, জিরান্ড, ইনফিনিটিভ নাকি পার্টিসিপল, সেটা কিন্তু আমরা ধরে ফেলেছি।
ডাজ দ্য কিং রিলিভ অফ হিজ প্রবলেম। রিলিভ মানে কি? মুক্তি দেওয়া। তাহলে এভাবে কি রাজা কাউকে মুক্তি দিল নাকি রাজা মুক্ত হলো, এমনটা বোঝাচ্ছে। তার সমস্যা থেকে রাজা মুক্ত হলো, তার মানে এটা কিন্তু অ্যাক্টিভে নয়। তাহলে আমরা বুঝলাম এটা একটি সিম্পল সেন্টেন্স এবং এটা অবশ্যই পাস্ট টেন্সের ঘটনা, এবং এটা ভয়েস হচ্ছে কি মুক্তি দেওয়া কাজটি যিনি করলেন তিনি তো ডাক্তার, তাই না? তার ডাক্তার এভাবে তার সমস্যা থেকে তাকে মুক্ত করলো। তাহলে এভাবে যদি আমরা ভাবি তাহলে এটা প্যাসিভে হয়ে যাচ্ছে। আর রাজা তো কাউকে মুক্ত করলো এমনটা সেন্স এখানে আসেনি, অতএব অ্যাক্টিভ নয়, এটা হবে কি প্যাসিভ। আর প্যাসিভ করতে হলে আমরা কি জানি? টেন্স অনুসারে একটি অতিরিক্ত বিভার আনতে হবে। আর যেহেতু এটা পাস্ট টেন্স তাই নিয়ে আসলাম ওয়াজ, এবং করতে হবে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। এই তাহলে দাস দ্য কিং ওয়াজ রিলিভড অফ হিজ প্রবলেম, এভাবে রাজা তার সমস্যা থেকে মুক্ত হলো বা মুক্ত হলেন। এই মুক্ত করলেন না এই সেন্সে বোঝাচ্ছে। সো ডিয়ার স্টুডেন্টস, এই হলো আমাদের আজকের রাইট ফ্রম ভার্বস এর কোশ্চেনটি। আমরা সমাধান করে ফেললাম এই ইনস্ট্রাকশন গুলোকে ফলো করে। আশা করি তোমরা বিষয়টি বুঝেছো এবং আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। তারপরও যদি কোনো প্রবলেম থেকে থাকে এই কোশ্চেনটি বুঝতে বা কোশ্চেনের কোনো ভার্ব বুঝতে, তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে তোমার ভালো লাগা মন্দ লাগা বিষয়টি। আর যদি ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ডিয়ার স্টুডেন্টস, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে এই কামনায়। বাই।